সিলেটের বিখ্যাত চৌধুরী বাড়ি। এই বাড়ির প্রাচীর এত উঁচু যে বাইরের কোনো মানুষের সাধ্য নেই ভেতরে উকি দেওয়ার। চৌধুরী বাড়ির লোকেরা যেমন বিত্তশালী তেমনি কড়া মেজাজের। বিশেষ করে বাড়ির বড় কর্তা হাশেম চৌধুরী, তিনি অত্যন্ত ধর্মপরায়ণ এবং রক্ষণশীল একজন মানুষ। এই বিশাল প্রাসাদের মতো বাড়ির সবচেয়ে বড় রহস্য বা বিস্ময় হল হাশেম চৌধুরীর একমাত্র নাতনি নুরি আয়েশা চৌধুরী। বয়স সবে ১৯ ছুঁয়েছে। অবাক করা বিষয় হল জন্মের পর থেকে আজ পর্যন্ত পরিবারের খুব কাছের মানুষ ছাড়া বাইরের কোনো পুরুষ নুরির মুখ দেখেনি। শুধু বাইরের পুরুষ নয়, বাড়ির কাজের ছেলে বা দারোয়ানদেরও কড়া নির্দেশ দেওয়া আছে নুরির ছায়াও যেন তারা না মাড়ায়। নুরির পড়াশোনার জন্য বাড়ির ভেতরেই আলাদা শিক্ষিকা রাখা হয়েছিল। বিশাল এই প্রাসাদের ভেতরের বাগান, ছাদ আর নিজের ঘর, এই হলো নুরির পৃথিবী। নুরির 4 ভাই, বড় ভাই রাফসান, মেজ ভাই তৌসিফ, সেজো ভাই ফাহিম আর ছোট ভাই আদিব। 4 ভাইয়ের চোখের মণি নুরি। বোনকে তারা রীতিমতো রাজকন্যার মতো আগলে রাখে। নুরির মা ফাতেমা বেগম অত্যন্ত শান্ত স্বভাবের মানুষ। মেয়ের এই বন্দি জীবন নিয়ে তার মাঝে মাঝে খারাপ লাগলেও শ্বশুর এবং স্বামীদের কড়া নিয়মের উপর কথা বলার সাহস তার নেই। আজ শুক্রবার, বাড়িতে বেশ তোড়জোড় চলছে। ঢাকা থেকে এক বড় মেহমান আসার কথা। চৌধুরী গ্রুপের সাথে ঢাকার রহমান গ্রুপের অনেক পুরনো ব্যবসায়িক সম্পর্ক। রহমান সাহেবের একমাত্র ছেলে রাইহান আজ প্রথমবারের মতো সিলেটে আসছে কোনো এক ব্যবসায়িক চুক্তির কাজে। রাইহান ঢাকার একটি নামকরা বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং শেষ করে এখন বাবার ব্যবসা দেখছে। যেমন সুদর্শন তেমনি ভদ্র আর শান্ত স্বভাবের ছেলে সে। সকাল 10টা, বিশাল ড্রয়িং রুমে বসে আছেন হাশেম চৌধুরী, নুরির বাবা এবং ভাইয়েরা। ঠিক তখনই গাড়ি নিয়ে প্রবেশ করল রাইহান। সাদা শার্ট আর কালো প্যান্টে রাইহানকে বেশ লাগছিল। সে গাড়ি থেকে নেমে এসে একে একে বয়োজ্যেষ্ঠদের সালাম করে কুশল বিনিময় করল। রাইহানের নম্রতা দেখে হাশেম চৌধুরী মনে মনে বেশ খুশি হলেন। দুপুরের খাবারের আয়োজন করা হয়েছে বাড়ির ভেতরের ডাইনিং হলে। বাড়ির নিয়ম অনুযায়ী পুরুষ মেহমান এলে বাড়ির কোনো মেয়ে সামনে আসে না। নুরির তো প্রশ্নই ওঠে না। খাবার শেষে রাইহানকে দোতলার একটি গেস্ট রুমে বিশ্রাম নিতে দেওয়া হলো। রুমের পাশেই বিশাল ছাদ। রাইহান বারান্দায় দাঁড়িয়ে বাইরের বাগানটা দেখছিল। হঠাৎ তার কানে একটা মিষ্টি হাসির শব্দ ভেসে এলো। হাসির শব্দটা এতই সুমধুর ছিল যে রাইহান চমকে এদিক ওদিক তাকালো। নিচে তাকাতেই সে অবাক হয়ে গেল। প্রাচীর ঘেরা বাগানের এক কোণায় দোলনায় বসে আছে একটা বোরকা পরা মেয়ে। তবে মেয়েটির মুখের নেকাব এই মুহূর্তে খোলা। ফর্সা মায়াবী একটা মুখ, টানা টানা চোখ আর এক ঢাল কালো চুল বাতাসে উঠছে। মেয়েটি তার ছোট ভাই আদিবের সাথে কিছু একটা নিয়ে হাসাহাসি করছে। রাইহান যেন পাথর হয়ে গেল। জীবনে সে অনেক সুন্দরী মেয়ে দেখেছে, কিন্তু এত নিষ্পাপ, এত মায়াবী কোনো মুখ সে আগে দেখেনি। মেয়েটি হাসিতে যেন একটা অদ্ভুত জাদু আছে। ঠিক তখনই আদিব রাইহানের দিকে তাকিয়ে হাত নাড়ল। রাইহান ভাইয়া, কেমন আছেন? আদিবের কথা শুনে নুরি চমকে ওপরে তাকালো। বারান্দায় এক অচেনা পুরুষকে দাঁড়িয়ে থাকতে দেখে সে 1 সেকেন্ডের ভগ্নাংশ সময় নিজের মুখের নেকাব টেনে দিল। তারপর মাথা নিচু করে দ্রুত পায়ে বাড়ির ভেতরে চলে গেল। রাইহান অবাক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে রইল। মেয়েটি কে? এত ভয় পেল কেন? বিকেলে রাইহান আদিবের কাছে জানতে পারল মেয়েটি কে। সব শুনে রাইহান রীতিমতো হতবাক। আজকের যুগেও একটা মেয়েকে এভাবে দুনিয়ার চোখের আড়াল করে রাখা হয়েছে। মেয়েটির জন্য তার বুকের ভেতর কেমন যেন একটা অদ্ভুত মায়া জন্ম নিল। দিন গড়িয়ে সন্ধ্যা হলো। ড্রয়িং রুমে চা খেতে খেতে রহমান সাহেব হঠাৎ করে হাশেম চৌধুরীকে বললেন, হাশেম ভাই, একটা কথা বলার জন্য আজ নিজে থেকে সিলেটে এলাম। চুক্তির কাজ তো রাইহান একাই করতে পারত। হাশেম চৌধুরী চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, কি কথা রহমান সাহেব, বলে ফেলুন। রহমান সাহেব একটু হেসে বললেন, আমার ছেলে রাইহানকে তো দেখলেন। আলহামদুলিল্লাহ,
সব দিক থেকেই আল্লাহ ওকে ভালো রেখেছেন। আমি চাইছিলাম আমাদের এই ব্যবসায়িক সম্পর্কটা যদি আত্মীয়তায় রূপ নিত। আমি আপনার নাতনি নুরির জন্য আমার রাইহানের বিয়ের প্রস্তাব দিচ্ছি। কথাটা শোনা মাত্র ড্রয়িং রুমের ভেতর পিনপতন নীরবতা নেমে এলো। নুরির বাবা আর ভাইয়েরা একে অপরের দিকে তাকাতে লাগলেন। হাশেম চৌধুরী চায়ের কাপটা টেবিলে নামিয়ে রেখে গম্ভীর গলায় বললেন, রহমান সাহেব, আপনি আমার অনেক পুরনো বন্ধু রহমান সাহেব। আমি আপনার ছেলেকে দেখেছি, মাশাআল্লাহ, হীরের টুকরো ছেলে। কিন্তু কি ভাই? রহমান সাহেব উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলেন। আমার নুরি খুব সাধারণ মেয়ে নয়। ওকে আমরা বাইরের দুনিয়ার থেকে আড়াল করে বড় করেছি। ও খুবই নরম মনের মেয়ে। ঢাকা শহরের ওই আভিজাত্য, খোলামেলা পরিবেশ, এসবের সাথে আমার মেয়েটা মানিয়ে নিতে পারবে তো? তাছাড়া আমার নাতনিকে আমরা এমন কোনো বাড়িতে দিতে চাই না যেখানে পর্দা বা ধর্মের কোনো নিয়ম কানুন নেই। ঠিক সেই মুহূর্তে ঘরের দরজায় এসে দাঁড়ালো রাইহান। সে অত্যন্ত শান্ত গলায় বলল, দাদা ভাই, কিছু মনে না করলে আমি একটা কথা বলতে চাই। সবাই অবাক হয়ে রাইহানের দিকে তাকালো। রাইহান ধীর পায়ে এগিয়ে এসে বলল, আমি জানি আপনাদের দুশ্চিন্তার কারণ কি। আমি হয়তো আপনাদের মতো এত কড়া নিয়মের মধ্যে বড় হইনি, তবে আমি কথা দিচ্ছি নুরিকে কোনোদিন তার ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে বাধ্য করা হবে না। সে যে পরিবেশে যেভাবে থাকতে চাইবে, আমার বাড়িতে সে সেভাবেই থাকবে। ওর পবিত্রতা আর সম্মান রক্ষা করার দায়িত্ব আমার। রাইহানের চোখের দিকে তাকিয়ে হাশেম চৌধুরী স্তব্ধ হয়ে গেলেন। ছেলেটার চোখের ভেতর একটা অদ্ভুত সত্যতা আছে। বাড়ির ভেতরে এই খবর পৌঁছাতে বেশি সময় লাগল না। ফাতেমা বেগম দৌড়ে নুরির ঘরে গেলেন। নুরি তখন জায়নামাজে বসে কোরআন তিলাওয়াত করছিল। মায়ের অস্থির মুখ দেখে নুরি অবাক হয়ে জিজ্ঞাসা করল, কি হয়েছে আম্মু, তুমি কাঁদছো কেন? ফাতেমা বেগম মেয়েকে জড়িয়ে ধরে বললেন, তোর বিয়ের প্রস্তাব এসেছে মা, ঢাকা থেকে। তোর দাদা ভাই মনে হয় রাজি হয়ে গেছেন। নুরি চমকে উঠল। বিয়ে? ঢাকা শহর? অচেনা এক পুরুষ? যে মেয়ে কোনোদিন একা বাড়ির মেইন গেট পার হয়নি, তাকে চলে যেতে হবে অচেনা এক জগতে। ভয়ে নুরির বুকটা কেঁপে উঠল। তার মনে পড়ে গেল আজ দুপুরে বারান্দায় দাঁড়িয়ে থাকা সেই ছেলেটির কথা। ওই ছেলেটির সাথেই কি তার বিয়ে হবে? রায়হানের সেই শান্ত অথচ দৃঢ় প্রতিজ্ঞামাখা কথাগুলো শোনার পর ড্রয়িং রুমের গুমোট আবহাওয়া অনেকটাই হালকা হয়ে গেল। হাশেম চৌধুরী দীর্ঘক্ষণ রায়হানের চোখের দিকে তাকিয়ে রইলেন। মানুষ চিনতে তার ভুল হয় না। এই ছেলেটার চোখে কোনো ছলনা নেই, আছে এক অদ্ভুত সততা। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, তুমি কথা দিচ্ছ তো রায়হান, আমার নুরিকে কখনো ওর ইচ্ছে মতো চলতে বাধা দেবে না। পর্দার কারণে ঢাকা শহরে ওকে কখনো ছোট করা হবে না। রায়হান বিনীতভাবে মাথা নিচু করে বলল, আমি কথা দিচ্ছি দাদাভাই, নুরি আমার স্ত্রী হওয়ার আগে আমার সম্মান, ওর সম্মান রক্ষা করা আমার প্রথম দায়িত্ব। হাশেম চৌধুরীর চোখে এবার পানি চলে এলো। তিনি রহমান সাহেবের হাত জড়িয়ে ধরে বললেন, আলহামদুলিল্লাহ, আমি রাজি। আমার নাতনিকে আমি আপনাদের হাতেই তুলে দেব। নুরির বাবা আর 4 ভাইও এই সিদ্ধান্তে খুশি হলেন, কারণ রায়হানের মতো এমন মার্জিত ছেলে আজকালকার দিনে মেলা ভার। রহমান সাহেব আনন্দে হাশেম চৌধুরীকে জড়িয়ে ধরলেন। সিদ্ধান্ত হল আগামী শুক্রবারই সিলেটে খুব ঘরোয়া অথচ রাজকীয় আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এদিকে নিজের ঘরে বসে অঝরে কাঁদছে নুরি। তার পৃথিবী বলতে এই চৌধুরী বাড়ি, বাবা, মা, দাদা আর 4 ভাই। এই নিরাপদ খাঁচা ছেড়ে সে কিভাবে অচেনা এক শহরে অচেনা এক পুরুষের সাথে থাকবে? তার বুকের ভেতরটা অজানা আশঙ্কায় কেঁপে উঠছে। এমন সময় ঘরে ঢুকল নুরির 4 ভাই। বোনের কান্না দেখে বড় ভাইয়া রাফসান কাছে গিয়ে নুরির মাথায় হাত বুলিয়ে দিলেন। কাঁদছিস কেন রে পাগলি? আমরা কি তোকে খারাপ জায়গায় দেব? নুরি ফুপিয়ে কেঁদে উঠে রাফসানের বুকে মাথা রাখল। বড় ভাইয়া, আমাকে পাঠিও না প্লিজ। আমি ঢাকা শহরে ওই অচেনা মানুষের সাথে থাকতে পারবো না, আমার খুব ভয় করছে। মেজো ভাই তৌসিফ আর সেজো ভাই ফাহিমেরও চোখ ভিজে এলো। সবার ছোট ভাই আদিব তো রীতিমতো কাঁদতে শুরু করল। আপুর বিয়ে হলে আমার সাথে বাগানে খেলবে কে? রাফসান নুরিকে শান্ত করে বললেন, শোন নুরি, রায়হান ছেলেটা খুব ভালো, আমরা সবাই ওর সাথে কথা বলেছি। সে কথা দিয়েছে তোর কোনো অযত্ন হতে দেবে না। তুই যেমনভাবে থাকিস ঠিক সেভাবেই থাকবি। আর আমরা তো আছেই, যখনই তোর মন খারাপ হবে আমরা 4 ভাই ছুটে যাব তোর কাছে।
ভাইদের আশ্বাসে নুরির কান্না একটু থামলেও মনের ভেতরের ভয়টা পুরোপুরি গেল না। দুপুরে দোলনায় বসে থাকার সময় দোতলার বারান্দায় দেখা সেই তীক্ষ্ণ দৃষ্টির কথা মনে পড়তেই তার শরীর কাঁটা দিয়ে উঠল। দেখতে দেখতে শুক্রবার চলে এলো। চৌধুরী বাড়িতে আজ আনন্দের বন্যা, তবে বিয়ের আয়োজন সম্পূর্ণ পর্দার আড়ালে। পুরুষদের জন্য বাড়ির বিশাল উঠোনে প্যান্ডেল করা হয়েছে, আর মহিলাদের জন্য দোতলার হলরুমে। সাদা রঙের একটি ভারী লেহেঙ্গা আর মাথায় সুন্দর সোনালি কাজ করা ওড়নায় নুরিকে আজ আক্ষরিক অর্থেই স্বর্গের হুড়ের মতো রাখছিল। তবে তার মুখ বরাবরের মতোই নেকাবে ঢাকা, শুধু চোখ দুটো দেখা যাচ্ছে, যা কান্নায় লাল হয়ে আছে। কাজী সাহেব যখন কাবিননামা নিয়ে এলেন, নুরির বুকটা ধকধক করে উঠল। বাবার দিকে তাকিয়ে 3 বার কবুল বলার সময় তার গলা দিয়ে যেন শব্দই বের হতে চাইছিল না। অবশেষে অশ্রুসিক্ত কণ্ঠে 3 বার কবুল বলল সে। বিকেলে বিদায়ের পালা। চৌধুরী বাড়ির পরিবেশ ভারী হয়ে উঠল কান্নায়। যে মেয়েটি কখনো এই বাড়ির চৌখাট পেরোয়নি, সে আজ চিরদিনের জন্য চলে যাচ্ছে। হাশেম চৌধুরী তার জীবনের সবচেয়ে দামি রত্নটিকে রায়হানের হাতে তুলে দিয়ে শুধু বললেন, আমার আমানত তোমার কাছে দিলাম বাবা, ওকে সুখে রেখো। রায়হান শুধু মৃদু হাসে সম্মতি জানালো। নুরিকে গাড়িতে ওঠানো হলো। সে পুরোপুরি কালো বোরকা আর নেকাবে ঢাকা। রায়হান তার পাশে এসে বসল। গাড়ি চলতে শুরু করল ঢাকার উদ্দেশ্যে। পুরো রাস্তায় নুরি দরজার দিকে একদম গুটিসুটি মেরে বসে রইল। তার শরীরটা হালকা কাঁপছে। রায়হান বুঝতে পারছিল মেয়েটা কতটা নার্ভাস। সে এসির টেম্পারেচার কিছুটা বাড়িয়ে দিয়ে খুব শান্ত স্বরে বলল, নুরি, তোমার কি ঠান্ডা লাগছে? রায়হানের ভরাট কণ্ঠস্বর শুনে নুরি চমকে উঠল। সে মাথা নেড়ে বোঝালো, না। রায়হান একটা পানির বোতল এগিয়ে দিয়ে বলল, একটু পানি খেয়ে নাও, আর শোনো, আমাকে একদম ভয় পাবে না। আমি জানি তোমার জন্য সবকিছু খুব হুট করে হচ্ছে। তুমি সময় নাও, আমি তোমাকে কোনো কিছুর জন্য জোর করব না। রায়হানের এই ছোট্ট কথাগুলো নুরির অশান্ত মনে একটু হলেও স্বস্তি এনে দিল। ছেলেটার গলাটা কত শান্ত। রাত 10টায় গাড়ি এসে ঢুকল ঢাকার গুলশানে রহমান সাহেবের বিশাল ডুপ্লেক্স বাড়ির সামনে। বাড়িটা আলো দিয়ে সাজানো হয়েছে। গাড়ি থেকে নামতেই রায়হানের মা আয়েশা বেগম এগিয়ে এলেন। তিনি খুব অমায়িক নারী। নুরিকে জড়িয়ে ধরে কতালে চুমু খেয়ে বললেন, মাশাআল্লাহ, আমার ঘরে আজ চাঁদ এসেছে। বাড়িতে বেশ কিছু আত্মীয় স্বজন ছিল। অনেকেই নুরিকে দেখে ফিসফাস শুরু করল। রায়হানের এক কাজিন নাম তানিয়া, সে একটু আধুনিক স্বভাবের। সে মুখ বাঁকিয়ে বলল, বাব্বা, এতটা ঢাকা শহরেও রীতিমতো তাঁবু পড়ে চলে এসেছে। ঘরের ভেতরেও কি এই নেকাব পড়ে থাকবে নাকি? কথাটা নুরির কানে যেতেই সে মাথা নিচু করে ফেলল। তবে শাশুড়িমা কড়া গলায় তানিয়াকে বললেন, তানিয়া, ওর যেটা পছন্দ সে সেটাই পরবে। আমার বৌমার নেকাব নিয়ে কেউ কোনো কথা বলবে না। শাশুড়িমার কথায় নুরি মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করল। এটলিস্ট শাশুড়িমা তাকে বুঝতে পেরেছেন। নুরিকে দোতলায় রায়হানের সুসজ্জিত ঘরে নিয়ে গিয়ে বসানো হলো। চারিদিকে গোলাপ আর রজনীগন্ধার সুবাস। বিছানার এক কোণায় জড়সড় হয়ে বসে আছে নুরি। তার হার্টবিট এত দ্রুত হচ্ছে যে মনে হচ্ছে বাইরে থেকে শোনা যাবে। কিছুক্ষণ পর দরজার লক খোলার শব্দ হলো। ঘরে ঢুকল রায়হান। নুরি ভয়ে আরও গুটিয়ে গেল। রায়হান দরজাটা আটকে দিয়ে ধীর পায়ে নুরির থেকে এগিয়ে এলো। সে নুরির থেকে কিছুটা দূরে একটা সোফায় বসে খুব মিষ্টি করে হেসে বলল, এখন তো ঘরের ভেতর আর কেউ নেই, শুধু আমরা দুজন। তুমি চাইলে এখন তোমার নেকাবটা খুলতে পারো নুরি। এত ভারী পোশাকে নিশ্চয়ই তোমার খুব কষ্ট হচ্ছে। নুরি কাঁপা কাঁপা হাতে নিজের নেকাবটা খুলল। দীর্ঘক্ষণ পর নুরির সেই মায়াবী মুখটা আবার দেখতে পেল রায়হান। সেই টানা টানা চোখ, ঘামে ভেজা ফর্সা মুখ আর লজ্জায় লাল হয়ে থাকা গাল। রায়হান মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর উঠে দাঁড়িয়ে একটা ছোট্ট বাক্স নুরির দিকে এগিয়ে দিয়ে বলল, আমাদের পরিচয়ের প্রথম উপহার। আর একটা কথা বলি, স্ত্রী হিসেবে আমি তোমাকে আমার জীবনের সবটুকু অধিকার দিয়েছি, কিন্তু আমি চাই তুমি আগে আমার একজন ভালো বন্ধু হও, যে বন্ধুকে তুমি তোমার সব ভয়, সব কথা নির্দ্বিধায় বলতে পারবে। হতে পারবে আমার বন্ধু? নুরি অবাক হয়ে চোখ তুলে রায়হানের দিকে তাকালো। এই মানুষটা এত ভালো হয় কি করে? রায়হানের কথা শুনে নুরি যেন কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল। একটা মানুষ এতটা ভালো, এতটা নিখাদ হতে পারে? নুরির চোখে জমে থাকা ভয়ের মেঘটা যেন এক নিমিষেই কেটে গেল। সে কাঁপা কাঁপা হাতে রায়হানের দেওয়া ছোট্ট বক্সটা নিল। বক্সটা খুলতেই দেখল ভেতরে চমৎকার একটি ডায়ামন্ডের লকেট রাখা, যা আলোতে ঝিকমিক করছে।
পছন্দ হয়েছে? রায়হান খুব কোমল স্বরে জিজ্ঞেস করল। নুরি শুধু আলতো করে মাথা নাড়ল। তার চোখে কৃতজ্ঞতার পানি টলমল করছে। রায়হান সোফা থেকে উঠে দাঁড়িয়ে বলল, আজ সারাদিন তোমার অনেক ধকল গেছে। তুমি ফ্রেশ হয়ে বিছানায় ঘুমিয়ে পড়ো। আমি এই সোফাটায় ঘুমিয়ে নিচ্ছি। কোনো দরকার হলে বা ভয় লাগলে আমাকে ডাকবে, আমি পাশেই আছি। নুরি চমকে উঠে নিচু স্বরে বলল, আপনি সোফায় কেন ঘুমাবেন? আপনার কষ্ট হবে। এই প্রথম রায়হানের সাথে কথা বলল সে। নুরির মিষ্টি রিনিঝিনি কণ্ঠস্বর শুনে রায়হান মুগ্ধ হয়ে গেল। সে মৃদু হেসে বলল, আমার কোনো কষ্ট হবে না, তুমি নিশ্চিন্তে ঘুমাও। রায়হান একটা বালিশ আর চাদর নিয়ে সোফায় শুয়ে পড়ল। নুরি কিছুক্ষণ অবাক হয়ে সেদিকে তাকিয়ে থেকে বাথরুমে গেল ফ্রেশ হতে। এই অচেনা পরিবেশে এসেও তার কেন যেন মনে হচ্ছে সে খুব নিরাপদ একটা জায়গায় আছে। পরদিন ভোরবেলা। নুরির বরাবরই ভোরে ওঠার অভ্যাস। ফজরের আজান শুনে সে উঠে বসল। চারদিক এখনো বেশ অন্ধকার। সে দেখল রায়হান সোফায় অঘরে ঘুমাচ্ছে। চাদরটা তার শরীর থেকে কিছুটা সরে গেছে। নুরি ধীর পায়ে এগিয়ে গিয়ে খুব সন্তর্পণে চাদরটা রায়হানের গায়ে ঠিক করে দিল। এরপর অজু করে জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়ানোর আগে ভাবল রায়হানকে ডাকবে কিনা। কিছুক্ষণ পর নুরি নিচু স্বরে ডাকল, শুনছেন? উঠবেন না? আজান দিয়েছে। রায়হান একটু নড়ে চড়ে চোখ খুলল। সামনেই ওড়না মাথায় স্নিগ্ধ চেহারায় নুরিকে দাঁড়িয়ে থাকতে দেখে তার মনে হলো ভোরের সবচেয়ে সুন্দর দৃশ্যটা সে দেখছে। সে মুচকি হেসে বলল, উঠছি, তুমি নামাজ পড়ে নাও, আমি অজু করে আসছি। দুজন একসাথে ফজর পড়ল। মোনাজাতে রায়হান হাত তুলে খুব নিচু স্বরে বলল, ইয়া আল্লাহ, আমার এই নতুন জীবনে তুমি রহমত দান করো। আমার স্ত্রীর সম্মান আর পবিত্রতা রক্ষা করার তৌফিক আমাকে দিও। ওকে আমার চোখের শীতলতা বানিয়ে দিও। মোনাজাতের কথাগুলো নুরির কানে যেতেই তার বুকটা এক অজানা প্রশান্তিতে ভরে গেল। এই প্রথম তার মনে হলো রায়হানকে স্বামী হিসেবে পেয়ে সে সত্যিই ভাগ্যবতী। সকাল 8টা। নুরি হালকা গোলাপি রঙের একটা সুন্দর 3 পিস পরেছে, মাথায় খুব সুন্দর করে হিজাব পেঁচানো। রায়হান তৈরি হয়ে নুরির দিকে তাকিয়ে বলল, মাশাল্লাহ, তোমাকে খুব সুন্দর লাগছে। চলো নিচে যাই, সবাই ডাইনিং টেবিলে অপেক্ষা করছে। নিচে যেতেই নুরির বুকটা আবার ধকধক করতে শুরু করল। ডাইনিং টেবিলে শাশুড়ি আয়েশা বেগম, শ্বশুর রহমান সাহেব আর সেই কাজিন তানিয়া বসে আছে। আয়েশা বেগম নুরিকে দেখেই হাসি মুখে এগিয়ে এলেন। আসো মা, আসো, রাতে ভালো ঘুম হয়েছে তো তোমার? নুরি লাজুক হেসে বলল, জি আম্মু। নুরিকে ডাইনিং টেবিলে বসতে দেখেই তানিয়া আর চোখে তাকালো। তানিয়া বরাবরই রায়হানকে পছন্দ করত, কিন্তু রায়হান কখনো তাকে সেভাবে পাত্তা দেয়নি। এখন রায়হানের পাশে এই বোরকাওয়ালি মেয়েকে দেখে তার গা জ্বলছিল। তানিয়া চায়ে চুমুক দিতে দিতে একটু তাচ্ছিল্যের সুরে বলল, তা নতুন বউ, তুমি তো সারা জীবন এই সিলেতে বাড়ির 4 দেওয়ালের ভেতরেই কাটিয়েছ। পড়াশোনা তো মনে হয় কিছুই করা হয়নি, তাই না? ঢাকা শহরের এই মডার্ন কালচার, ইংলিশ মিডিয়ামের লোকজন, এসবের সাথে তুমি মানিয়ে নেবে কিভাবে? নাকি সারা জীবন এই বোরকার ভেতরেই নিজেকে লুকিয়ে রাখবে? তানিয়ার কথায় ডাইনিং টেবিলের পরিবেশ ভারী হয়ে গেল। আয়েশা বেগম কড়া কিছু বলতে যাবেন, তার আগেই রায়হান গম্ভীর গলায় বলে উঠল, তানিয়া, তুমি তোমার সীমা ছাড়িয়ে যাচ্ছ। কিন্তু রায়হানকে অবাক করে নুরি খুব শান্ত গলায় বলে উঠল, থাক না, উনি তো ভুল কিছু বলেননি। সবাই অবাক হয়ে নুরির দিকে তাকালো। নুরি খুব ভদ্র কিন্তু দৃঢ় স্বরে বলতে শুরু করল, এটা সত্যি যে আমি কখনো একা বাইরে যাইনি, কিন্তু আমার দাদাভাই আমার শিক্ষার কোনো কমতি রাখেননি। আমাকে পড়ানোর জন্য দেশি বিদেশি টিউটররা আমাদের বাড়িতেই আসতেন। আর আধুনিকতা মানে তো শুধু খোলামেলা পোশাক পরা নয়। আধুনিকতা হলো মানুষের চিন্তায়, শিক্ষায় আর শালীনতায়। আমি আমার পর্দা দিয়ে নিজেকে আড়াল করি ঠিকই, কিন্তু আমার শিক্ষাকে নয়। নুরি কথাগুলো এত সুন্দর আর মার্জিত ইংরেজিতে গুছিয়ে বলল যে তানিয়া রীতিমতো থতমত খেয়ে গেল। তার মুখটা লজ্জায় কালো হয়ে গেল। সে আর কোনো কথা না বলে চুপচাপ নিজের নাস্তা করতে লাগল। রহমান সাহেব হো হো করে হেসে উঠলেন, সাবাস মা, হাশেম চৌধুরীর নাতনি যে এত বুদ্ধিমতী হবে তাতে কোনো সন্দেহ নেই। আয়েশা বেগমও গর্বের হাসি হাসলেন। আর রায়হান কি? সে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল নুরির দিকে। এই মেয়েটা শুধু মায়াবতীই নয়, তার ভেতরে রয়েছে এক প্রখর ব্যক্তিত্ব। নাস্তা শেষে রায়হান নুরিকে নিয়ে দোতলায় এলো। সে নুরির হাত ধরে বলল, আজ তুমি আমাকে খুব অবাক করেছ নুরি। আমি সত্যিই খুব গর্বিত তোমার জন্য। নুরি লজ্জায় মাথা নিচু করে ফেলল। রায়হান তখন বলল, চলো তোমাকে একটা জিনিস দেখাই। সে নুরিকে নিয়ে ছাদের দিকে গেল। ছাদের দরজা খুলতেই নুরি অবাক।
বিশাল ছাদ জুড়ে করা হয়েছে এক চমৎকার বাগান, ঠিক যেমনটা তাদের সিলেটের বাড়িতে ছিল। হরেক রকমের গোলাপ, হাসনাহেনা আর অর্কিডে ভরা। এক কোণায় সুন্দর একটা দোলনাও লাগানো। রায়হান নুরির দিকে তাকিয়ে হাসি মুখে বলল, আমি জানি তুমি তোমার সিলেটের বাড়ির বাগানটা খুব মিস করবে, তাই গতকাল রাতেই মালিদের বলে তোমার জন্য এই বাগানটা তৈরি করিয়েছি। এখন থেকে এটা শুধু তোমার জায়গা। নুরি বিশ্বাসই করতে পারছিল না। তার চোখের কোণায় আনন্দাশ্রু জমে উঠল। যে মানুষটা তার একটা ছোট্ট হাসির শব্দ শুনে তার মন ভালো রাখার জন্য এত কিছু করতে পারে, তাকে না বেশি কি থাকা যায়? নুরি প্রথমবারের মতো রায়হানের চোখের দিকে সরাসরি তাকিয়ে খুব মিষ্টি করে বলল, ধন্যবাদ আমার বন্ধু। রায়হানের বুকের ভেতরটা যেন এক অজানা আনন্দে তোলপাড় করে উঠল। সে বুঝল তার এই পর্দানিসীন মায়াবতীর মনের দরজায় সে কড়া নাড়তে সক্ষম হয়েছে। দেখতে দেখতে কেটে গেল বেশ কয়েকটা সপ্তাহ। এই অল্প কয়েকদিনেই রহমান বাড়ির সবার মন জয় করে নিয়েছে নুরি। তার হাতের রান্নার জাদুতে শ্বশুর রহমান সাহেব রীতিমতো মুগ্ধ। শাশুড়ি আয়েশা বেগম তো নুরিকে এক দণ্ড চোখের আড়াল করতে চান না। আর রায়হানের সাথে নুরির সম্পর্কটা এক অদ্ভুত সুন্দর বন্ধুত্বের রূপ নিয়েছে। রায়হান প্রতিদিন অফিস থেকে ফিরে ছাদের বাগানে নুরির সাথে বসে চা খায়, সারা দিনের গল্প করে। নুরিও এখন রায়হানের সাথে বেশ সাবলীলভাবে কথা বলতে পারে। সবকিছুই যখন খুব সুন্দরভাবে চলছিল, ঠিক তখনই হঠাৎ রহমান পরিবারে এক বিশাল ঝড় নেমে এলো। সেদিন রাত প্রায় 12টা বাজে। রায়হান এখনও অফিস থেকে ফেরেনি। নুরি ছাদের বাগানে পায়চারি করছিল আর বারবার দরজার দিকে তাকাচ্ছিল। হঠাৎ গাড়ির শব্দ শুনে সে নিচে নেমে এলো। রায়হান ঘরে ঢুকল, কিন্তু তার চেহারাটা একদম ফ্যাকাশে। চোখের নিচে কালশিটে, চুলগুলো উস্কো খুস্কো। মনে হচ্ছে যেন সে চরম কোনো মানসিক যন্ত্রণার ভেতর দিয়ে যাচ্ছে। নুরি দৌড়ে গিয়ে রায়হানের হাতের ব্রিফকেসটা নিয়ে উদ্বিগ্ন স্বরে জিজ্ঞেস করল, কি হয়েছে আপনার? এত দেরি হলো কেন? আর আপনার চেহারা এমন দেখাচ্ছে কেন? রায়হান কোনো কথা না বলে সোফায় ধপ করে বসে পড়ল। দু হাতে মুখ ঢেকে দীর্ঘশ্বাস ফেলল। নুরি এক গ্লাস পানি এনে রায়হানের মুখে ধরল। পানিটা খেয়ে নিন, আমাকে বলুন কি হয়েছে। আমি তো আপনার বন্ধু, তাই না? নুরির কথায় রায়হান মাথা তুলে তাকালো। নুরির মায়াবী চোখের দিকে তাকিয়ে তার মনে হলো বুকের ভেতরের ভারী পাথরটা এবার নামানো দরকার। রায়হান ধরা গলায় বলল, নুরি, আমাদের ব্যবসা খুব বড় একটা বিপদের মুখে পড়েছে। রহমান গ্রুপের গত 3 বছরের সবচেয়ে বড় একটা বিদেশি প্রজেক্টের কাজ চলছিল। আজ সেই প্রজেক্টের সব গোপনীয় ফাইল এবং নকশা আমাদের এক রাইভাল কোম্পানির হাতে চলে গেছে। এই প্রজেক্টটা হাতছাড়া হলে আমাদের কোম্পানি পথে বসে যাবে। আর সবচেয়ে বড় কথা, এই কাজটা বাইরের কেউ করেনি। আমাদের অফিসের ভেতরের খুব কাছের কেউ আমাদের সাথে বেইমানি করেছে। কথাগুলো শুনে নুরির বুকটা কেঁপে উঠল। সে রায়হানের হাতটা নিজের দুহাতের মাঝে শক্ত করে ধরে বলল, আল্লাহর উপর ভরসা রাখুন। আল্লাহ কখনো ভালো মানুষের সাথে অবিচার করেন না। সত্য ঠিক সামনে আসবে। রায়হান নুরির এই ভরসায় কিছুটা স্বস্তি পেলেও কোম্পানির চিন্তা তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল। এদিকে দোতলার অন্য প্রান্তে তানিয়ার ঘরে চলছে অন্য এক ষড়যন্ত্র। তানিয়া এবং তার বাবা শরীফ সাহেব, অর্থাৎ রহমান সাহেবের ছোট ভাই, নিচু গলায় কথা বলছিলেন। শরীফ সাহেব ব্যবসার দেখাশোনা করলেও সবসময় বড় ভাইয়ের ছায়ায় ঢাকা পড়ে থাকতেন। আর তানিয়ার ক্ষোভ রায়হানের ওপর। তানিয়া বাঁকা হেসে বলল, বাবা, কাজটা তো একদম পারফেক্ট হয়েছে। রাইভাল কোম্পানি তো আমাদের টাকাটা দিয়ে দিয়েছে, তাই না? শরীফ সাহেব হাসলেন, হ্যাঁ মা, কাল সকালের ভেতরেই রহমান গ্রুপের শেয়ারের দাম ধপাস করে পড়ে যাবে। তখন আমি হয়ে উঠব কোম্পানির মূল মালিক। আর রায়হান বুঝবে আমাকে আর তোমাকে অবহেলা করার ফল কি। তানিয়া হাসতে হাসতে বলল, এবার আমি দেখব ওই বোরকাওয়ালি নুরি ওর স্বামীর এই পতন কিভাবে আটকায়। পরদিন সকাল, ডাইনিং টেবিলে থমথমে পরিবেশ। রহমান সাহেব চিন্তায় মাথায় হাত দিয়ে বসে আছেন। রায়হানও চুপচাপ। নুরি সবার জন্য নাস্তা রেডি করছে, কিন্তু কেউ কিছু খেতে পারছে না। তানিয়া আর শরীফ সাহেব মনে মনে হাসলেও বাইরে এমন একটা ভাব করছেন যেন তারাও খুব চিন্তিত। ঠিক এমন সময় বাইরের গেটে পরপর 2 বার হর্ন বাজার শব্দ হলো। দারোয়ান তড়হড়ি করে গেট খুলে দিতে বিশাল 2টি কালো রঙের ল্যান্ড ক্রুজার গাড়ি এসে বাড়ির পোর্টিকে থামল। সবাই অবাক হয়ে জানালা দিয়ে বাইরে তাকালো। গাড়ি থেকে একে একে নেমে এলো নুরির 4 ভাই,
রাফসান, তৌসিফ, ফাহিম এবং আদিব, সাথে কয়েকজন বডিগার্ড। সিলেটের চৌধুরী বাড়ির ছেলেদের এই রাজকীয় এন্ট্রি দেখে রহমান বাড়ির সবাই রীতিমতো অবাক। সবচেয়ে ছোট ভাই আদিব গাড়ি থেকে নেমেই দৌড়ে ঘরের ভেতর ঢুকল। নুরি আপু, আপু কোথায় তুমি? নুরি ভাইদের গলার আওয়াজ পেয়ে ড্রয়িং রুমে ছুটে এলো। 1 মাসেরও বেশি সময় পর ভাইদের দেখে নুরির চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগল। সে দৌড়ে গিয়ে রাফসানকে জড়িয়ে ধরল। বড় ভাইয়া, তোমরা এসেছো? আমাকে না জানিয়ে হঠাৎ করে চলে এলে তোমাকে সারপ্রাইজ দিতে। সবাই যখন কুশল বিনিময় করছে, তখন রাফসানের তীক্ষ্ণ দৃষ্টি গিয়ে পড়ল রায়হানের উপর। রায়হান মানুষটা খুবই ধীরস্থির, কিন্তু তার পর্যবেক্ষণ ক্ষমতা প্রখর। রায়হান এবং রহমান সাহেবের চেহারার ক্লান্তি আর দুশ্চিন্তা তার চোখ এড়াল না। চা খেতে খেতে রাফসান হঠাৎ গম্ভীর গলায় বললেন, রায়হান, তোমার মুখটা এমন ফ্যাকাশে কেন? রহমান আঙ্কেলকেও খুব চিন্তিত দেখাচ্ছে। কোনো সমস্যা? আমার বোনের কোনো অযত্ন হচ্ছে না তো? রায়হান দ্রুত মাথা নেড়ে বলল, না না ভাইয়া, নুরি তো এই বাড়ির রানী হয়ে আছে, সমস্যাটা আসলে ব্যবসার। এরপর রায়হান আর রহমান সাহেব মিলে রাফসানকে কাল রাতের সব ঘটনা খুলে বললেন। সব শুনে রাফসানের চোয়াল শক্ত হয়ে গেল। তৌসিফ আর ফাহিম একে অপরের দিকে তাকালো। সিলেটের চৌধুরী পরিবার শুধু সম্মান আর পর্দাতেই নয়, ব্যবসা এবং পাওয়ারেও দেশে এক নামে পরিচিত। রাফসান চায়ের কাপটা টেবিলে রেখে খুব শান্ত কিন্তু ভয়ঙ্কর এক হাসি হাসলেন। তারপর রায়হানের কাঁধে হাত রেখে বললেন, চৌধুরী পরিবারের জামাইয়ের ক্ষতি করবে আর সিলেটের চৌধুরী বাড়ি বসে বসে তামাশা দেখবে? এমনটা তো হতে পারে না রায়হান। রাফসান তার পকেট থেকে ফোনটা বের করে কাউকে একটা কল লাগালেন। মাত্র 1 মিনিট কথা বলে ফোনটা রেখে দিয়ে বললেন, আজ বিকেলের মধ্যেই আমি বের করব তোমাদের কোম্পানির ভেতরে বসে কোন সাপ এই বিশ্বাসঘাতকতা করেছে, আর তাকে এমন শাস্তি দেব যে ভবিষ্যতে কেউ রহমান গ্রুপের দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না। কথাটা শুনে ড্রয়িং রুমের দরজার আড়ালে দাঁড়িয়ে থাকা তানিয়ার হাত থেকে কাঁচের গ্লাসটা মেঝেতে পড়ে ভেঙে চুরমার হয়ে গেল। ভয়ে তার বুকটা শুকিয়ে আসছে। রাফসানের ওই ভয়ঙ্কর চোখের দৃষ্টি সে দেখে ফেলেছে। কাঁচ ভাঙাল সশব্দ আওয়াজে ড্রয়িং রুমের সবার দৃষ্টি দরজার দিকে গেল। তানিয়া দরজার আড়ালে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে, তার মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। রাফসান খুব শান্ত কিন্তু তীক্ষ্ণ দৃষ্টিতে তানিয়ার দিকে তাকালো। তানিয়া কোনো রকমে তোতলে উঠে বলল, সরি, আসলে পানি খেতে গিয়ে হাত থেকে গ্লাসটা পড়ে গেছে। এই বলে সে দ্রুত সেখান থেকে সরে গেল। রাফসানের চোখের কোণে একটা সন্দেহের ঝিলিক খেলে গেল। সে রায়হানের দিকে তাকিয়ে খুব স্বাভাবিক গলায় বলল, রায়হান, চলো তো ভাই, তোমাদের অফিসটা একটু ঘুরে আসি। আমার ছোট ভাই ফাহিল আবার সাইবার সিকিউরিটি আর আইটি সেক্টরে খুব এক্সপার্ট, দেখি সে তোমাদের কোনো সাহায্য করতে পারে কিনা। রায়হান সম্মতি জানিয়ে উঠে দাঁড়ালো। নুরি ভাইদের দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলল, তোমরা এসো, আমি ততক্ষণে তোমাদের জন্য সিলেটের স্পেশাল হাঁসের মাংস আর পোলাও রান্না করি। দুপুরে রহমান গ্রুপের হেড অফিসে পৌঁছালো রাফসান, ফাহিম আর রায়হান। কোম্পানির সার্ভার রুমটা পুরো লক করা ছিল। ফাহিম ল্যাপটপ নিয়ে সার্ভারের সাথে কানেক্ট করে কাজ শুরু করল। ঘণ্টাখানেক পর ফাহিম একটা ডেটা রিকভার করে মুচকি হাসল। বড় ভাইয়া, চোর তো বেশি দূরের কেউ না, ঘরের ভেতরের ইঁদুরই বাঁধ কেটেছে। মানে কি বলছো ফাহিম? ফাহিম ল্যাপটপের স্ক্রিনটা রায়হানের দিকে ঘুরিয়ে দিল। এই দেখো রায়হান ভাই, ফাইলগুলো হ্যাক হয়নি, ফাইলগুলো সরাসরি ট্রান্সফার করা হয়েছে। আর যে আইপি অ্যাড্রেস থেকে ট্রান্সফার করা হয়েছে সেটা তোমার চাচা শরীফ সাহেবের কেবিনের ল্যাপটপ। শুধু তাই নয়, গত রাতে রাইভাল কোম্পানির একটা ডামি অ্যাকাউন্ট থেকে তোমার কাজিন তানিয়ার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে নগদ 5 কোটি টাকা। প্রমাণগুলো দেখে রায়হান যেন আকাশ থেকে পড়ল। নিজের আপন চাচা এবং বোন এমন বিশ্বাসঘাতকতা করতে পারে, এটা তার কল্পনারও বাইরে ছিল। রাফসান রায়হানের কাঁধে হাত রেখে গম্ভীর গলায় বলল, শত্রু যখন ঘরের হয় তখন যুদ্ধটা অনেক কঠিন হয়ে যায় রায়হান। চলো এবার বাড়ি ফিরের একটা হেস্তনেস্ত করতে হবে। বিকেল 5টা। রহমান বাড়ির ড্রয়িং রুমে এক থমথমে পরিবেশ। রহমান সাহেব, আয়েশা বেগম, শরীফ সাহেব, তানিয়া, রায়হান, নুরি এবং তার 4 ভাই সবাই উপস্থিত। রাফসান সোফায় বসে পায়ের উপর পা তুলে চা খাচ্ছে। তার শান্ত চেহারা দেখে বোঝার উপায় নেই ভেতরে কি ঝড় চলছে। হঠাৎ ফাহিম তার ল্যাপটপটা রহমান সাহেবের সামনের টেবিলে রাখল।
রাফসান চায়ের কাপটা নামিয়ে রেখে শরীফ সাহেবের চোখের দিকে সরাসরি তাকিয়ে বলল, শরীফ আঙ্কেল, রায়হানের রাইভাল কোম্পানির সাথে আপনাদের ডিলটা তো বেশ ভালোই হয়েছে। 5 কোটি টাকা। একটা পরিবারের সাথে বেইমানি করার জন্য এই টাকাটা কি একটু কম হয়ে গেল না রায়হান? কথাটা শোনা মাত্র শরীফ সাহেব এবং তানিয়ার মাথায় যেন বাজ পড়ল। রহমান সাহেব চমকে উঠে বললেন, রাফসান বাবা, তুমি এসব কি বলছো? ফাহিম ল্যাপটপের স্ক্রিনে ব্যাংক স্টেটমেন্ট এবং ফাইল ট্রান্সফারের প্রমাণগুলো রহমান সাহেবকে দেখালো। সব দেখে রহমান সাহেবের হাত কাঁপতে শুরু করল। তিনি অবিশ্বাসের দৃষ্টিতে নিজের ছোট ভাইয়ের দিকে তাকালেন। শরীফ, তুই নিজের বড় ভাইয়ের সাথে এই কাজ করলি? যে কোম্পানি আমি নিজের রক্ত ঘাম করে দাঁড় করিয়েছি, তুই সেটা ধ্বংস করে দিতে চাইলি? রহমান সাহেবের গলা কান্নায় ভেঙে পড়ল। শরীফ সাহেব মাথা নিচু করে কাঁপতে লাগলেন। তানিয়াও ভয়ে জড়সড় হয়ে গেল। রাফসান রাগে কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালো। সোজা শরীফের সামনে গিয়ে সজোরে একটা চর বসিয়ে দিল তার গালে। বের হয়ে যা তুই আমার বাড়ি থেকে। আজ থেকে এই কোম্পানিতে এবং এই বাড়িতে তোদের বাবা মেয়ের কোনো অধিকার নেই। শরীফ সাহেব রহমান সাহেবের পা জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। বড় ভাই, আমাকে মাফ করে দিন, আমি লোভের বশবর্তী হয়ে এই কাজ করে ফেলেছি। তানিয়াও হাউমাউ করে কাঁদতে শুরু করল। রাফসান উঠে দাঁড়িয়ে কিছু একটা কড়া কথা বলতে যাবে, ঠিক তখনই রায়হান তাকে থামিয়ে দিল। রায়হান ধীর পায়ে এগিয়ে গিয়ে রহমান সাহেবের হাত ধরল। বাবা, শান্ত হন। রায়হানের গলাটা একদম শান্ত কিন্তু দৃঢ়। চাচা যা করেছেন সেটা ক্ষমার অযোগ্য, কিন্তু ওদের পুলিশে দিলে বা বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিলে রহমান পরিবারেরই সম্মান যাবে, বাইরের মানুষ হাসাহাসি করবে। এরপর রায়হান শরীফ সাহেবের দিকে তাকিয়ে বলল, চাচা, আপনি আজই কোম্পানি থেকে ইস্তফা দেবেন। আপনার সমস্ত শেয়ার আমি কিনে নেব এবং সেই টাকা দিয়ে আপনি আর তানিয়া আজ রাতেই আমাদের গ্রামের বাড়িতে চলে যাবেন। ঢাকা শহরে বা এই কোম্পানিতে আপনাদের আর কোনো জায়গা নেই। এটাই আপনাদের শাস্তি। রায়হানের এই পরিপক্ক এবং সম্মানজনক সিদ্ধান্ত দেখে রাফসান মনে মনে খুব খুশি হল। যে ছেলে নিজের চরম শত্রুকেও এতটা মার্জিতভাবে হ্যান্ডেল করতে পারে, তার হাতে নুরি যে একদম সুরক্ষিত তা নিয়ে রাফসানের আর কোনো সন্দেহ রইল না। সব ঝামেলার শেষে রাতের বেলা ছাদের বাগানে একা দাঁড়িয়ে আছে রায়হান। আজ তার বুকের ওপর থেকে বিশাল একটা পাহাড় নেমে গেছে। হঠাৎ সে অনুভব করল তার কাঁধে কেউ একজন আলতো করে হাত রেখেছে। পেছনে ঘুরতেই দেখল নুরি দাঁড়িয়ে আছে। তার মুখটা নেকাবে ঢাকা নয়, খোলা। চাঁদের আলোয় নুরির সেই মায়াবী মুখটা যেন আরও উজ্জ্বল দেখাচ্ছে। নুরি মিষ্টি হেসে বলল, আমার বন্ধুটার কি আজ মনটা একটু হালকা হয়েছে? রায়হান মুগ্ধ চোখে নুরির দিকে তাকিয়ে রইল। তারপর মুচকি হেসে বলল, শুধু হালকা হয়নি নুরি, আজ আমি বুঝতে পেরেছি আমি কতটা ভাগ্যবান। তোমার ভাইদের মতো এমন একটা পরিবার পেয়েছি আমি, আর তোমার মতো এমন একজন মায়াবতীকে পেয়েছি। নুরি লাজুক হেসে মাথা নিচু করল। রায়হান নুরির হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে খুব নরম স্বরে বলল, নুরি, আমি জানি তুমি তোমার পরিবারকে খুব মিস করো। তোমার ভাইদের দেখে বুঝতে পারলাম তারা কতটা ভালোবাসে। কাল তুমি তোমার ভাইদের সাথে সিলেট যাবে, অন্তত কয়েকটা দিন নিজের বাড়িতে কাটিয়ে আসবে। নুরি চমকে উঠে রায়হানের দিকে তাকালো। কিন্তু আপনি যাবেন না? রায়হান একটু হেসে বলল, কোম্পানিতে এখন অনেক কাজ, সব গুছিয়ে নিতে হবে। আমি পরে গিয়ে তোমাকে নিয়ে আসব। নুরি রায়হানের চোখের দিকে তাকিয়ে খুব নিচু কিন্তু স্পষ্ট স্বরে বলল, আমার একা যেতে ইচ্ছে করছে না। আপনি ছাড়া সিলেটে গিয়ে আমার একটুও ভালো লাগবে না। নুরির এই কথাটা রায়হানের বুকের ভেতর এক অদ্ভুত কম্পন তৈরি করল। তার পর্দানশীল মায়াবতী স্ত্রী যে তাকে এতটা ভালোবেসে ফেলেছে, এটা ভেবেই রায়হানের সারাদিনের সব ক্লান্তি যেন এক নিমিষেই দূর হয়ে গেল। পরদিন সকালে রহমান বাড়িতে বিদায়ের সুর। রাফসান, তৌসিফ, ফাহিম আর আদিব সিলেটে ফিরে যাচ্ছে। নুরিকে তারা অনেক জোরাজুরি করেছিল সাথে যাওয়ার জন্য, কিন্তু নুরি পরিষ্কার জানিয়ে দিয়েছে রায়হান ছাড়া সে যাবে না। যাওয়ার আগে রাফসান রায়হানকে বুকে জড়িয়ে ধরলেন। খুব আপন সুরে বললেন, রায়হান, তোকে আজ থেকে আর শুধু বোনের জামা না, নিজের ছোট ভাই হিসেবেই মেনে নিলাম। চৌধুরী বাড়ির দরজা তোর জন্য সব সময় খোলা। আদিব রায়হানের হাত ধরে বায়না ধরল, রায়হান ভাইয়া, তুমি কিন্তু খুব তাড়াতাড়ি আপুকে নিয়ে সিলেটে আসবে, কথা দাও। রায়হান হেসে আদিবের মাথায় হাত বুলিয়ে বলল, কথা দিলাম আদিব, কাজটা একটু গুছিয়ে নিয়েই আমরা দুজনে সিলেটে আসব। ভাইদের গাড়ি যখন গেট পেরিয়ে বেরিয়ে গেল, নুরির চোখ দুটো একটু ভিজে উঠল। রায়হান পাশেই দাঁড়িয়েছিল। সে আলতো করে নুরির কাঁধে হাত রেখে বলল, মন খারাপ করছে? চাইলে কিন্তু এখনও ওদের সাথে যেতে পারতে।
নুরি চোখ মুছে মুচকি হেসে বলল, আমি যদি চলে যেতাম তাহলে আপনাকে প্রতিদিন অফিস থেকে ফেরার পর এক কাপ কফি কে বানিয়ে দিত? আপনার তো আবার আমার হাতের কফি ছাড়া চলে না। রায়হান হেসে ফেলল। সত্যি বলতে নুরির উপস্থিতি তার জীবনে এমনভাবে মিশে গেছে যে নুরিকে ছাড়া এখন এক বেলা থাকাও তার জন্য কষ্টের। কোম্পানির বড় সমস্যাটা কেটে যাওয়ার পর রায়হান এখন বেশ রিল্যাক্সড। শরীফ সাহেব এবং তানিয়া চলে যাওয়ার পর বাড়ির পরিবেশটাও এখন অনেক শান্ত আর স্নিগ্ধ। শাশুড়ি আয়েশা বেগম নুরিকে নিজের মেয়ের মতোই ভালোবাসেন। কয়েকদিন পর শুক্রবার ছুটির দিন সকালবেলা রায়হান ডাইনিং টেবিলে বসে কফি খাচ্ছিল। নুরি কিচেন থেকে বের হয়ে এলো। রায়হান বলল, নুরি, আজ তো আমার ছুটি, চলো আজ দুজনে কোথা থেকে ঘুরে আসি। তুমি তো ঢাকা শহরে আসার পর থেকে সেভাবে কোথাও বের হওনি। নুরি একটু ইতস্তত করে বলল, কোথায় যাব? আমার তো বাইরের ভিড়ভাট্টা তেমন ভালো লাগে না। রায়হান মুচকি হেসে বলল, তুমি শুধু রেডি হয়ে নাও, আমি তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাব যেখানে কোনো ভিড় নেই, শুধু তুমি আর আমি থাকব। বিকেলে নুরি খুব সুন্দর একটা কালো রঙের আবায়া পরল, সাথে ম্যাচিং করা নেকাব। রায়হান তাকে নিয়ে গেল ঢাকার অদূরে 300 ফিটের দিকে একটি নিরিবিলি আর বেশ অভিজাত রিসর্টে। জায়গাটা চারদিকে সবুজ গাছপালায় ঘেরা আর মাঝখানে সুন্দর একটা লেক। সেখানে বাইরের কোনো সাধারণ মানুষের প্রবেশাধিকার নেই। লেকের পাড়ে একটা সুন্দর টেবিল সাজানো হয়েছে, চারদিকে হালকা বাতাস বইছে। নুরি জায়গাটা দেখে সত্যিই খুব মুগ্ধ হল। রায়হান নুরির দিকে তাকিয়ে বলল, এখানে কেউ নেই, তুমি চাইলে নেকাবটা খুলতে পারো। নুরি নেকাব খুলতেই বিকেলের স্নিগ্ধ আলোয় তার মুখটা আরও মায়াবী লাগছিল। রায়হান এক দৃষ্টে তাকিয়ে রইল নুরির দিকে। নুরির একটু লাজ লাগছিল। সে মাথা নিচু করে বলল, এভাবে কি দেখছেন? রায়হান খুব ধীর গলায় বলল, দেখছি আমার বউটাকে। তুমি জানো নুরি, যেদিন প্রথম তোমাকে ওই দোলনায় বসে থাকতে দেখেছিলাম সেদিনই আমি ঠিক করে নিয়েছিলাম এই মায়াবতী মেয়েটাকেই আমি আমার জীবনের অংশ করব। নুরি লাজুক হেসে বলল, আর আমি প্রথম যেদিন আপনাকে দেখেছিলাম তখন ভেবেছিলাম আপনি খুব কড়া আর রাগী একজন মানুষ হবেন, কিন্তু আপনি তো একদম অন্যরকম। রায়হান নুরির হাতটা নিজের হাতের ওপর রেখে খুব নরম স্বরে বলল, আমি সবসময় তোমার এই হাসিটা দেখতে চাই নুরি, কোনো দিন তোমার চোখের এই মায়া আমি হারাতে দেব না। সন্ধ্যা গড়িয়ে রাত হলো। চমৎকার একটা ডিনার শেষ করে তারা যখন বাড়ির দিকে রওনা দিল তখন হঠাৎ করে আকাশ কালো করে মেঘ জমতে শুরু করল। শুরু হলো তুমুল বৃষ্টি। গাড়ির জানলার কাছ দিয়ে বৃষ্টির ছাঁট আসছিল। নুরি জানলার পাশে বসে খুব মনোযোগ দিয়ে বৃষ্টি দেখছিল। হঠাৎ রায়হান গাড়িটা রাস্তার একপাশে থামালো। নুরি অবাক হয়ে জিজ্ঞেস করল, গাড়ি থামালেন কেন? রায়হান মুচকি হেসে বলল, তুমি কি বৃষ্টিতে ভিজতে চাও? এই রাস্তায় এখন কেউ নেই, তুমি চাইলে একটু ভিজতে পারো। নুরি যেন বিশ্বাসই করতে পারছিল না। ছোটবেলায় সে অনেক বৃষ্টিতে ভিজেছে, কিন্তু ঢাকা আসার পর সে সুযোগ আর হয়নি। সে নেকাবটা ভালোভাবে বেঁধে গাড়ি থেকে বেরিয়ে এলো। রাস্তার পাশে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজতে লাগল নুরি। তার মনে হচ্ছিল যেন সে আবার ছোটবেলার সেই চঞ্চল মেয়েটি হয়ে গেছে। রায়হান গাড়িতে বসে মুগ্ধ দৃষ্টিতে দেখছিল নুরির এই ছেলেমাসি। হঠাৎ করে নুরির চোখ গেল রাস্তার একটু দূরে থাকা একটা পুরনো পরিত্যক্ত বাড়ির দিকে। বিদ্যুতের আলোয় চমকে উঠতেই নুরি দেখল ওই পরিত্যক্ত বাড়ির বারান্দায় একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে, আর ছায়ামূর্তিটা স্থির দৃষ্টিতে নুরির দিকেই তাকিয়ে আছে। নুরি ভয় পেয়ে এক পা পিছিয়ে গেল। সে চোখ কচলে আবার দেখার চেষ্টা করল, কিন্তু ততক্ষণে ছায়ামূর্তিটা সেখান থেকে মিলিয়ে গেছে। নুরির বুকটা অজানা এক আতঙ্কে কেঁপে উঠল। সে দ্রুত গাড়িতে এসে বসল। তার শরীরটা থরথর করে কাঁপছে। রায়হান অবাক হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে নুরি, তুমি এত কাঁপছো কেন? ভয় পেয়েছ? নুরি কাঁপা গলায় বলল, রায়হান, ওখানে কেউ একজন দাঁড়িয়েছিল, সে আমার দিকেই তাকিয়েছিল। রায়হান দ্রুত গাড়ির জানলা দিয়ে বাইরে তাকালো, কিন্তু সেখানে কেউ নেই। সে নুরিকে শান্ত করার চেষ্টা করে বলল, আরে বোকা, এখানে কেউ নেই, হয়তো তুমি অন্ধকারে ভুল কিছু দেখেছ, শান্ত হও। কিন্তু নুরির মনের ভেতর ভয়টা জেঁকে বসল। ওই দৃষ্টিটা তার চেনা, খুব চেনা। ছোটবেলায় সিলেটে থাকতেও এমন একটা ছায়ামূর্তি সে কয়েকবার দূর থেকে দেখেছিল, কিন্তু সেটা তো অনেক আগের কথা। ঢাকা শহরে ওই ছায়ামূর্তিটা এলো কিভাবে? গাড়িতে ওঠার পর থেকেই নুরি একদম চুপ মেরে গেছে। রায়হান বারবার তাকে স্বাভাবিক করার চেষ্টা করছে, কিন্তু নুরির চোখ মুখে যে আতঙ্কের ছাপ ফুটে উঠেছে তা রায়হানের চোখ এড়াল না। বাড়িতে ফেরার পর নুরি সোজা নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। ভেজা কাপড় পাল্টানোর সময় তার হাত বারবার কেঁপে উঠছিল। বারবার মনে পড়ছিল সেই ছায়ামূর্তির কথা।
ছোটবেলায় সিলেটে থাকতে রাতের বেলা বাগানের দেয়ালের ওপাশে মাঝে মাঝেই এমন একটা অবয়ব সে দেখতে পেত। তখন সে ভাইদের বলতো, কিন্তু তারা বলতো এটা নুরির মনের ভুল। কিন্তু আজ তো সে স্পষ্ট দেখেছে ওই ছায়ামূর্তিটা ঠিক তার দিকেই তাকিয়েছিল। রায়হান ফ্রেশ হয়ে ঘরে ঢুকল, দেখল নুরি বিছানার এক কোণায় জড়সড় হয়ে বসে আছে। রায়হান ধীর পায়ে কাছে গিয়ে বসল। নুরি, তুমি কি এখনো ভয় পাচ্ছ? আমি তো তোমাকে বললাম অন্ধকারে তুমি ভুল কিছু দেখেছ। এই বৃষ্টিতে ওই নির্জন রাস্তায় কে দাঁড়িয়ে থাকবে বলো? নুরি রায়হানের চোখের দিকে তাকিয়ে ধরা গলায় বলল, আপনি বিশ্বাস করুন রায়হান, আমি ভুল কিছু দেখিনি। ওই লোকটা আমার দিকেই তাকিয়েছিল, আর ওর দাঁড়ানোর ভঙ্গিটা আমার খুব চেনা। চেনা মানে কি? রায়হান অবাক হয়ে জিজ্ঞেস করল। নুরি তখন ছোটবেলার সেই ঘটনাগুলো রায়হানকে খুলে বলল। সব শুনে রায়হান কিছুটা চিন্তায় পড়ে গেল। সত্যিই কি এমন কিছু আছে, নাকি নুরির ছোটবেলার ভয়টা আবার নতুন করে ফিরে এসেছে? রায়হান নুরির হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, ঠিক আছে, আমি কালই খোঁজ নেব। তুমি এখন এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো। আমি তো আছে, কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। রায়হানের এই কথায় নুরি একটু শান্ত হলো ঠিকই, কিন্তু রাতে তার ভালো ঘুম হলো না। বারবার সে স্বপ্ন দেখল কেউ একজন অন্ধকারের ভেতর থেকে তার দিকে হাত বাড়িয়ে আসছে। পরদিন সকালে রায়হান অফিসে যাওয়ার আগে সিকিউরিটি চিফকে ডাকল। শোনেন, কাল রাতে আমি আর নুরি 300 ফিটের ওই রাস্তাটা দিয়ে ফেরার সময় নুরি একজনকে দেখতে পেয়েছি। আমি চাই আপনি আপনার লোক দিয়ে ওই এলাকার সিসিটিভি ফুটেজগুলো একটু চেক করেন। যদি সত্যি কেউ থেকে থাকে তাহলে তাকে খুঁজে বের করা দরকার। সিকিউরিটি চিফ মাথা নেড়ে সম্মতি জানালো। দুপুরে রহমান বাড়িতে একটা পার্সেল এলো। পার্সেলটা নুরির নামে। আয়েশা বেগম পার্সেলটা নিয়ে নুরির ঘরে এলেন। মা, তোমার নামে কোথা থেকে যেন একটা পার্সেল এসেছে। নুরি অবাক হলো, তার নামে পার্সেল? সিলেট থেকে তো কেউ পাঠায়নি। সে পার্সেলটা খুলতেই তার ভেতর থেকে একটা ছোট্ট কাঠের বাক্স বেরোলো। বাক্সটা খুলতেই নুরির মুখ থেকে একটা আর্তনাদ বেরিয়ে এলো। বাক্সের ভেতর রাখা ছিল একটা ছোট্ট পুরনো কাপড়ের পুতুল। পুতুলটার এক চোখ নেই, আর তার গায়ে লাল রঙের কিছু একটা মাখানো, যেটা দেখতে ঠিক রক্তের মতো। আয়েশা বেগম পুতুলটা দেখে আটকে উঠলেন। ইয়া আল্লাহ, এগুলো কি মা? কে পাঠিয়েছে এসব? নুরি থরথর করে কাঁপছিল। এই পুতুলটা তার চেনা। ছোটবেলায় সিলেটে থাকতে একদিন সে দোলনায় বসে খেলছিল, তখন কেউ একজন দেয়ালের ওপাশ থেকে এই পুতুলটা তার দিকে ছুঁড়ে মেরেছিল। সে ভাইদের দেখিয়েছিল, আর রাফসান ভাইয়া রেগে পুতুলটা পুড়িয়ে ফেলেছিলেন। তাহলে আজ আবার সেই পুতুলটা কোথা থেকে এলো? নুরি ভয়ে কাঁপতে কাঁপতে বাক্সের নিচে দেখল একটা সাদা কাগজ রাখা আছে। কাগজে লাল কালি দিয়ে লেখা, পর্দার আড়ালে আর কতদিন নিজেকে লুকিয়ে রাখবি মায়াবতী? তোর এই হাসি আমি বেশিদিন থাকতে দেব না, খুব শিগগিরই দেখা হচ্ছে। নুরি কাগজটা দেখে আর নিজেকে ঠিক রাখতে পারল না। সে অজ্ঞান হয়ে বিছানায় লুটিয়ে পড়ল। আয়েশা বেগমের চিৎকারে বাড়ির সবাই ছুটে এলো। রায়হানকে ঘড়ি করে অফিসে ফোন করে ডাকা হলো। রায়হান এসে নুরির এই অবস্থা দেখে দিশেহারা হয়ে পড়ল। ডাক্তারকে ডাকা হলো। ডাক্তার বললেন, অতিরিক্ত ভয় পাওয়ার কারণে সে অজ্ঞান হয়ে গেছে। রায়হান সে পুতুল আর কাগজটা হাতে নিয়ে রাগে কাঁপতে লাগল। কে এই সাহস করলো তার বাড়িতে তার স্ত্রীর নামে এমন একটা জঘন্য জিনিস পাঠানোর? রায়হান সোজা রাফসানকে কল করল। ভাইয়া, নুরির নামে একটা পার্সেল এসেছে, একটা পুতুল আর একটা চিঠি। রায়হান সব ঘটনা খুলে বলল। ফোনের ওপাশে রাফসানের গলাটা বরফের মতো ঠান্ডা হয়ে গেল। পুতুলটা কি এক চোখ কানা আর গায়ে লাল রং মাখানো? রায়হান অবাক হয়ে বলল, হ্যাঁ ভাইয়া, আপনি কিভাবে জানেন? রাফসান দীর্ঘশ্বাস ফেলে বলল, রায়হান, তুমি নুরিকে একটু সাবধানে রেখো। আমি আজ রাতেই ঢাকা আসছি। মনে হচ্ছে অতীতের কোনো বিষাক্ত সাপ আবার ফোঁড়া তুলছে। রাত 10টায় রাফসান একাই ঢাকা এসে পৌঁছল। তার চেহারা খুবই গম্ভীর। রায়হান তাকে স্টাডি রুমে নিয়ে গেল। রাফসান সোফায় বসে সেই পুতুল আর চিঠিটা দেখল। তারপর মাথা নেড়ে বলল, আমি ভেবেছিলাম এই আপদটা চিরতরে শেষ হয়ে গেছে, কিন্তু না, সে আবার ফিরে এসেছে। কে সে ভাইয়া? রায়হান অধৈর্য হয়ে জিজ্ঞেস করল। রাফসান রায়হানের দিকে তাকিয়ে বলল, ওর নাম আরমান। সে আমাদের চৌধুরী বাড়ির এক পুরনো শত্রুর ছেলে। আরমানের বাবা একসময় আমাদের দাদা ভাইয়ের সাথে ব্যবসায়িক পার্টনার ছিল, কিন্তু সে বেইমানি করায় দাদাভাই তাকে জেলে পাঠিয়েছিলেন। সেই ক্ষোভে আরমানের বাবা জেলেই আত্মহত্যা করে। রায়হান চুপ করে শুনছে। রাফসান বলতে লাগল, আরমান ছোটবেলা থেকেই মানসিকভাবে একটু অসুস্থ ছিল। ওর বাবার মৃত্যুর পর সে পুরোপুরি পাগল হয়ে যায়, আর ওর রাগের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায় নুরি। ও মনে করত নুরিকে ক্ষতি করতে পারলেই সে চৌধুরী পরিবারের সবচেয়ে বড় ক্ষতি করতে পারবে।
ছোটবেলায় ও বারবার নুরির আশেপাশে ঘুরঘুর করত। এই পুতুলটা ওই ছুঁড়ে মেরেছিল। তারপর আমি আর আমার ভাইরা মিলে ওকে এমন মার মেরেছিলাম যে ও কয়েক মাস হাসপাতালে ছিল। এরপর ওকে রিহ্যাবে পাঠানো হয়। আমরা ভেবেছিলাম ও আর কখনো ফিরে আসবে না, কিন্তু সে তো এখন ঢাকায়, আর সে নুরির পেছনে লেগেছে। রায়হান রাগে ফেটে পড়ল। রাফসান শান্ত গলায় বলল, হ্যাঁ, ও হয়তো রিহ্যাব থেকে বের হয়ে আমাদের নজর রাখছিল। এখন সে জেনে গেছে নুরি ঢাকায় আছে। আরমান কিন্তু খুব সাধারণ কোনো শত্রু নয় রায়হান, ও একজন সাইকোপ্যাথ। ওর মাথায় কখন কি ঘুরছে তা কেউ বলতে পারবে না। আমাদের খুব সাবধানে পা ফেলতে হবে। ঠিক তখনই রায়হানের ফোনটা বেজে উঠল। আননোন নাম্বার। রায়হান ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে একটা বিকৃত শীতল হাসির শব্দ ভেসে উঠল। কেমন আছো রায়হান? তোমার মায়াবতী বউটা কি ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছে? ফোনের ওপাশ থেকে ভেসে আসা সেই বিকৃত শীতল হাসির শব্দ শুনে রায়হানের সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। রাগে তার চোখ মুখ লাল হয়ে উঠল। সে শক্ত হাতে ফোনটা চেপে ধরে বলল, কে বলছিস তুই? আরমানের বাচ্চা, তোর এত সাহস যে তুই আমার বাড়িতে আমার স্ত্রীর নামে পার্সেল পাঠাস? ফোনের ওপাশে আরমানের হাসি আরও চওড়া হলো। সে খুব শান্ত কিন্তু বিষাক্ত সুরে বলল, সাহস তো মাত্র শুরু করেছি রায়হান। তুই তো জানিস না আমি কতটা পাগল হতে পারি। আমি তো শুধু একটা পুতুল পাঠিয়েছি, তাতেই তোর বউয়ের এই অবস্থা। ভাব একবার, যখন আমি সরাসরি সামনে আসব তখন কি হবে? রায়হান রাগে কাঁপতে কাঁপতে বলল, তুই যদি আমার পরিবারের কারুর দিকে একটা আঙ্গুলও তুলিস, আমি তোকে জ্যান্ত পুঁতে ফেলব। আরমান হো হো করে হেসে উঠল। আরে রাখ তোর হুমকি। তোদের মতো বড় লোকদের আমি খুব ভালো করে চিনি। তোরা শুধু টাকার জোরে কথা বলিস, কিন্তু আমার তো হারানোর কিছুই নেই। আমি শুধু একটা জিনিসই চাই, চৌধুরী বাড়ির সবচেয়ে আদরের জিনিসটাকে শেষ করে দেওয়া, আর সেটা আমি করবই। কথাটা বলেই আরমান ফোনটা কেটে দিল। রায়হান ফোনটা টেবিলে ছুঁড়ে মেরে মাথায় হাত দিয়ে বসল। রাফসান সব শুনে খুব শান্তভাবে রায়হানের কাঁধে হাত রাখল। রায়হান, রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। আরমান এটাই চায়। ও চায় যেন আমরা ভয়ে আর রাগে ভুল পদক্ষেপ নিই। রায়হান রাফসানের দিকে তাকিয়ে বলল, কিন্তু ভাইয়া, ও তো আমাদের বাড়িতে পার্সেল পাঠিয়েছে। তার মানে ও জানে আমরা কোথায় থাকি। তার তো যে কোনো সময় আমাদের ক্ষতি করার সুযোগ আছে। রাফসান একটু হেসে বলল, ক্ষতি করার সুযোগ এত সহজে পাবে না। ও হয়তো জানে না যে সিলেটের চৌধুরী বাড়ির ছেলেরা এখনও জীবিত আছে। তুমি চিন্তা করো না, আমি আমার লোক দিয়ে পুরো বাড়ি ঘিরে ফেলার ব্যবস্থা করছি। আরমানের বাপের সাধ্য নেই এই বাড়ির ত্রিসীমানায় পা রাখার। রাত গভীর হল। নুরি এখনও ঘুমাচ্ছে। রায়হান ধীর পায়ে ঘরে ঢুকে নুরির পাশে বসল। মেয়েটার মায়াবী মুখটা ফ্যাকাশে হয়ে আছে, চোখের নিচে হালকা কালি পড়েছে। রায়হানের বুকটা একটা অদ্ভুত ব্যথায় টনটন করে উঠল। সে আলতো করে নুরির মাথায় হাত বুলিয়ে দিল। পরদিন সকালে নুরির জ্ঞান ফিরল। চোখ খুলেই সে দেখল রায়হান আর রাফসান ভাইয়া তার পাশে দাঁড়িয়ে আছে। রাফসানকে দেখে নুরি একটু অবাক হলো, তারপর ফুপিয়ে কেঁদে উঠল। বড় ভাইয়া, তুমি এসেছ? ওই লোকটা আবার ফিরে এসেছে ভাইয়া, ও আমাকে মেরে ফেলবে। রাফসান নুরিকে জড়িয়ে ধরে বললেন, পাগলি মেয়ে, তোকে মারার সাধ্য কার আছে? আমি আছি না? তোর রায়হান আছে না? তুই কিচ্ছু ভয় পাবি না। ওই আরমানের বাচ্চা তোর ধারে কাছেও আসতে পারবে না। নুরি কিছুটা শান্ত হলেও তার মনের ভেতরের ভয়টা পুরোপুরি গেল না। সে রায়হানের দিকে তাকিয়ে বলল, ও কেন আমার পেছনে লেগেছে? আমি তো ওর কোনো ক্ষতি করিনি। রায়হান খুব নরম স্বরে বলল, নুরি, কিছু মানুষের মনের ভেতর শুধু বিষ থাকে। তারা বিনা কারণেই অন্যদের ক্ষতি করতে চায়। কিন্তু তুমি ভয় পেও না। আমি তোমাকে কথা দিচ্ছি, এই আরমান তোমার কোনো ক্ষতি করতে পারবে না। এর পরের কয়েকদিন রহমান বাড়ির পরিবেশ বেশ থমথমে রইল। রাফসান তার নিজস্ব সিকিউরিটি টিম দিয়ে পুরো বাড়ি ঘিরে রেখেছে। বাড়ির বাইরে কারও যাওয়ার অনুমতি নেই। এমনকি রায়হানও অফিসের কাজ বাড়ি থেকেই করছে। কিন্তু আরমান এত সহজে দমে যাওয়ার পাত্র নয়। সে নতুন এক ছক কষতে শুরু করল। সেদিন ছিল শুক্রবার। বাড়ির সবাই একটু রিল্যাক্সড মুডে আছে। দুপুরে খাওয়ার পর নুরি ছাদের বাগানে গেল। ইদানিং সে ছাদেও যেতে ভয় পায়, কিন্তু আজ রাফসান ভাইয়া নিজে ছাদে দাঁড়িয়েছিলেন বলে সে একটু সাহস করে গেল। হঠাৎ করে বাড়ির বাইরে থেকে একটা বিকট শব্দ হলো। মনে হলো কোনো গাড়ির টায়ার ব্লাস্ট করেছে। রাফসান আর রায়হান দৌড়ে নিচে নামল। দারোয়ান জানালো একটা কালো রঙের গাড়ি বাড়ির গেটের সামনে এসে সজোরে ব্রেক কষেছে।
রাফসান আর রায়হান গেটের বাইরে যেতেই দেখল একটা কালো গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়ির ভেতরে কেউ নেই, কিন্তু গাড়ির বোনেটের উপর একটা বড় লাল রঙের বাক্স রাখা। রায়হান বাক্সটা খুলতে যাবে, এমন সময় রাফসান তাকে বাধা দিল। দাঁড়াও রায়হান, আমি দেখছি। রাফসান খুব সাবধানে বাক্সটা খুলল। ভেতরে কোনো বোমা বা বিপজ্জনক কিছু ছিল না। ছিল একটা ডিভিডি প্লেয়ার আর একটা ছোট্ট স্পিকার। রাফসান প্লেয়ারটা অন করতেই একটা ভিডিও চালু হলো। ভিডিওতে দেখা যাচ্ছে আরমান একটা অন্ধকার ঘরে বসে আছে। তার চোখের দৃষ্টি একদম পাগলের মতো। সে একটা পুরনো ছুরি দিয়ে নিজের হাত কাটছে আর হাসছে। ভিডিওতে আরমান বলছে, কি রাফসান ভাইয়া, ভেবেছিস তোর বডিগার্ডরা আমাকে আটকাতে পারবে? আমি চাইলে তোর চোখের সামনে দিয়ে তোর বোনকে তুলে নিয়ে যেতে পারি, কিন্তু আমি এত সহজে খেলবো না। আমি তোদের সবার চোখের ঘুম হারাম করে দেব। আর হ্যাঁ নুরি, তুই যদি এই ভিডিওটা দেখে থাকিস তাহলে শুনে রাখ, তোর ওই বোরকা আর নেকাব তোকে বাঁচাতে পারবে না। আমি আসছি। ভিডিওটা শেষ হতেই স্পিকারে একটা অদ্ভুত বিকৃত কান্নার শব্দ বেজে উঠল। রায়হান রাগে কাঁপতে কাঁপতে বলল, ভাইয়া, এই লোকটা তো পুরোপুরি সাইকোপ্যাথ। ওকে যত তাড়াতাড়ি সম্ভব ধরতে হবে, না হলে ও সত্যিই কোনো বড় ক্ষতি করে ফেলবে। রাফসান ভিডিওটা পজ করে খুব ঠান্ডা গলায় বলল, ওকে ধরার জন্য আমাদের একটা ফাঁদ পাততে হবে রায়হান। ও যখন এত আত্মবিশ্বাসী, তখন ওকে একটু ভুল পথে চালিত করতে হবে। কি ফাঁদ? রায়হান জিজ্ঞাসা করল। রাফসান একটা বাঁকা হাসি হেসে বলল, ও তো জানে না যে আমরা ওর থেকে এক কদম এগিয়ে আছি। ও ভেবেছে ও আমাদের ভয় দেখাচ্ছে, কিন্তু আমরা ওকে এমন এক জায়গায় ডেকে আনব যেখান থেকে ওর পালানোর কোনো রাস্তা থাকবে না। রাফসান তার প্ল্যানটা রায়হানকে খুলে বলল। প্ল্যানটা শুনে রায়হান কিছুটা চিন্তিত হলেও এছাড়া আর কোনো রাস্তা ছিল না। এদিকে ছাদের বাগানে দাঁড়িয়ে নুরি ভিডিওটার কিছু অংশ দূর থেকে দেখে ফেলেছিল। তার বুকটা ধড়ফড় করছিল। সে বুঝতে পারছিল এই আরমান নামের লোকটা তার জীবনের সবচেয়ে বড় অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সে কি চিরকাল এভাবেই ভয়ে ভয়ে থাকবে? নুরি চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলল। হঠাৎ করে তার মনে হলো সে আর ভয় পাবে না। তার স্বামী আর ভাই যখন তার জন্য এত কিছু করছে, তখন সে কেন শুধু ঘরে বসে কাঁদবে? তাকেও শক্ত হতে হবে। নুরি খুব শক্ত পায়ে নিচে নেমে এলো। ড্রয়িং রুমে রাফসান আর রায়হান যখন প্ল্যান নিয়ে আলোচনা করছিল, তখন নুরি সেখানে এসে দাঁড়ালো। তার মুখটা নেকাবে ঢাকা, কিন্তু চোখ দুটো একদম স্থির। সে খুব শান্ত কিন্তু দৃঢ় স্বরে বলল, ভাইয়া, রায়হান, আপনারা যে ফাঁদি পাতুন না কেন, আমাকেও আপনাদের সাথে রাখতে হবে। আমি আর এই ঘরের ভেতর ভয়ে গুটিসুটি মেরে বসে থাকতে চাই না। নুরির এই কথায় রাফসান আর রায়হান দুজনেই অবাক হয়ে গেল। যে মেয়েটা একটা পুতুর দেখে জ্ঞান হারিয়েছিল, সে আজ এতটা শক্ত কথা বলছে। নুরির মুখে এমন দৃঢ় কথা শুনে রাফসান আর রায়হান দুজনেই থমকে গেল। যে মেয়েটা সারা জীবন একটা কাঁচের আবরণে বড় হয়েছে, সামান্য একটা পুতুল দেখে যে ভয়ে জ্ঞান হারিয়েছিল, তার চোখে আজ এমন আগুন। রাফসান কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, নুরি, তুই বুঝতে পারছিস না তুই কি বলছিস। আরমান সাধারণ কোনো ক্রিমিনাল নয়, ও একটা আস্ত সাইকোপ্যাথ। ওকে মুখোমুখি হওয়া মানে নিজের জীবনকে ঝুঁকির মুখে ফেলা। আমি বড় ভাই হিসেবে তোকে এই অনুমতি কিছুতেই দিতে পারি না। রায়হানও সাই দিল, হ্যাঁ নুরি, ভাইয়া ঠিকই বলেছেন। তুমি শুধু ঘরে নিরাপদে থাকো, বাকিটা আমরা সামলে নেব। কিন্তু নুরি নিজের সিদ্ধান্তে অটল। সে রায়হানের চোখের দিকে তাকিয়ে বলল, আপনারা আমাকে যত নিরাপত্তাই দেন না কেন, আমার মনের ভেতরের ভয়টা তো পাতে যাবে না। আমি যদি ওর মুখোমুখি না হই, আমি যদি ওকে দেখিয়ে না দিই যে আমি আর সেই ভীতু মেয়েটা নেই, তাহলে সারা জীবন আমাকে এই ভয়ের কাছে হেরে থাকতে হবে। প্লিজ ভাইয়া, আমাকে বাধা দিও না। নুরির এই চোখের জেদ দেখে রাফসান বুঝতে পারল বোন তার সত্যি বড় হয়ে গেছে। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে, কিন্তু তোকে আমাদের প্ল্যানের বাইরে এক পাও ফেলতে দেব না। রাফসানের মাস্টার প্ল্যানটা ছিল বেশ ঝুঁকিপূর্ণ। আরমান যেহেতু নুরির প্রতি অবসেসড, তাই নুরিকেই টোপ হিসেবে ব্যবহার করতে হবে। সিদ্ধান্ত হল আগামী শুক্রবার নুরি আর রায়হান একটা অনুষ্ঠানে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরোবে।
রুট ঠিক করা হলো ঢাকার পূর্বাচল এক্সপ্রেসওয়ের দিক দিয়ে। রাস্তাটা রাতে বেশ নির্জন থাকে। আরমান যদি সত্যি তাদের ফলো করে তবে সেখানেই তাকে ফাঁদে ফেলা হবে। প্ল্যান অনুযায়ী রাফসানের স্পেশাল ফোর্সের কয়েকজন লোক সাধারণ পোশাকে ওই রাস্তায় আগে থেকেই লুকিয়ে থাকবে, আর ফাহিম, নুরির সেজো ভাই, ঢাকা পুলিশের সাইবার ক্রাইম টিমের সাহায্যে আরমানের ফোনের লোকেশন ট্র্যাক করার ব্যবস্থা করবে। দেখতে দেখতে শুক্রবার চলে এলো। সন্ধে 7টা। নুরি একটা কালো বোরকা আর নেকআপ পরে তৈরি। তার হার্টবিট স্বাভাবিকের চেয়ে একটু বেশি। রায়হান তার পাশে এসে আলতো করে হাত ধরল। ভয় করছে? রায়হান নরম স্বরে জিজ্ঞেস করল। নুরি মুচকি হেসে বলল, একটু, কিন্তু আপনি পাশে থাকলে আমি সব ভয় জয় করতে পারব। গাড়িতে উঠে বসল দুজন। রায়হান নিজেই ড্রাইভ করছে। গাড়ি আস্তে আস্তে গুলশানের বাড়ি থেকে বেরিয়ে পূর্বাচলের দিকে এগোতে লাগল। কিছু দূর যাওয়ার পর রায়হানের ইয়ারপিসে ফাহিমের গলা ভেসে এলো। রায়হান ভাই, সাবধানে, আমাদের সিগন্যাল বলছে তোমাদের পেছনের একটা কালো সেডান গাড়ি গত 10 মিনিট ধরে তোমাদের ফলো করছে। রায়হান রিয়ার ভিউ মিরারে তাকিয়ে দেখল সত্যিই একটা কালো গাড়ি কিছুটা দূরত্ব বজায় রেখে তাদের পিছু নিচ্ছে। সে নুরিকে উদ্দেশ্য করে বলল, নুরি, শক্ত হয়ে বসো, খেলা শুরু হয়ে গেছে। পূর্বাচলের নির্জন রাস্তায় এসে রায়হান হঠাৎ গাড়ির স্পিড কমিয়ে দিল। পেছনের কালো গাড়িটাও স্পিড কমিয়ে দিল। হঠাৎ রায়হান গাড়িটা রাস্তার একপাশে দাঁড় করিয়ে দিল, যেন গাড়িতে কোনো সমস্যা হয়েছে। পেছনের গাড়িটাও কিছুটা দূরে থামল। কয়েক মিনিট পার হওয়ার পর কালো গাড়িটা থেকে একজন লোক নেমে এলো। লোকটার মাথায় একটা হুডি দেওয়া, মুখটা অন্ধকারে ঢাকা। সে খুব ধীর পায়ে রায়হানের গাড়ির দিকে এগিয়ে আসতে লাগল। লোকটা যখন গাড়ির একদম কাছে চলে এলো তখন হঠাৎ করে চারপাশের জঙ্গল থেকে জোরালো সার্চ লাইটের আলো জ্বলে উঠল। চোখের পলকে রাফসানের স্পেশাল টিমের 10-12 জন লোক লোকটাকে ঘিরে ফেলল। রাফসান নিজের গাড়ি থেকে নেমে ধীর পায়ে লোকটার দিকে এগিয়ে গেল। কি আরমান, ভেবেছিলে আমাদের বোকা বানাবি? লোকটা 2 হাত তুলে আত্মসমর্পণ করার ভঙ্গি করল, কিন্তু যখন তার হুডিটা নামানো হলো তখন সবাই স্তব্ধ হয়ে গেল। এ তো আরমান নয়, এ তো একটা অচেনা লোক যাকে ভাড়ায় আনা হয়েছে। লোকটা ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আমাকে মারবেন না স্যার, আমাকে একটা লোক 5000 টাকা দিয়ে বলেছিল এই গাড়িটার পিছু নিতে, আমি এর বেশি কিছু জানি না। রাফসানের চোখ রাগে লাল হয়ে গেল। শিট, আরমান আমাদের প্ল্যান আগেই বুঝে গিয়েছিল। ও আমাদের ডাইভার্ট করার জন্যে এই লোকটাকে পাঠিয়েছে। ঠিক সেই মুহূর্তে রায়হানের ফোনে একটা মেসেজ এলো, আননোন নাম্বার থেকে। মেসেজে লেখা, খুব ভালো প্ল্যান ছিল রাফসান ভাইয়া, কিন্তু আমি তো তোদের থেকেও এক কদম এগিয়ে। তোরা তো আমাকে খুঁজতে এখানে এলি, কিন্তু তোদের বাড়ির দিকে খেয়াল রেখেছিস? মেসেজটা পড়ে রায়হানের সারা শরীর বরফ হয়ে গেল। ভাইয়া, আরমান আমাদের বাড়িতে গেছে। আব্বু, আম্মু, সবাই তো বাড়িতে একা। রাফসান 1 সেকেন্ডও দেরি না করে তার টিমকে নির্দেশ দিল, তাড়াতাড়ি চলো, ড্রাইভ ফাস্ট। গাড়িগুলো বাতাসের বেগে গুলশানের বাড়ির দিকে ছুটতে লাগল। নূরের বুকটা আতঙ্কে ফেটে যাচ্ছে। শাশুড়ি মা, শ্বশুর আব্বা, ওদের যদি কিছু হয়ে যায়? 20 মিনিটের মধ্যে তারা রহমান বাড়ির গেটে পৌঁছল, কিন্তু গেট ভেতর থেকে লক করা, দারোয়ানদের কোনো সাড়া শব্দ নেই। রাফসানের লোকেরা গেট ভেঙে ভেতরে ঢুকল। বাড়ির ভেতরে দৃশ্য দেখে সবাই রক্তহীন হয়ে গেল। ড্রয়িং রুমে জিনিসপত্র সব লণ্ডভণ্ড হয়ে আছে। দারোয়ান এবং 2 জন কাজের লোককে অজ্ঞান অবস্থায় ফ্লোরে ফেলে রাখা হয়েছে। রায়হান দৌড়ে দোতলায় গেল। আব্বু, আম্মু! দোতলার বারান্দায় রহমান সাহেবকে একটা চেয়ারের সাথে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় পাওয়া গেল। তার মুখে টেপ লাগানো। আয়েশা বেগম এক কোনায় ভয়ে সিটিয়ে বসে কাঁপছেন। রায়হান দ্রুত বাবার বাঁধন খুলে দিল। রহমান সাহেব হাঁপিয়ে হাঁপিয়ে বললেন, আরমান এসেছিল। ও একটা বন্দুক নিয়ে এসেছিল। ও আমাদের কিছু করেনি, কিন্তু ও পুরো বাড়ি তন্ন তন্ন করে নুরিকে খুঁজছিল। রাফসান দাঁতে দাঁত চেপে বলল, শালা সাইকোপ্যাথ, ও ভেবেছিল নুরি বাড়িতে একা আছে। এমন সময় হঠাৎ বাড়ির ছাদ থেকে একটা বিকট হাসির শব্দ ভেসে উঠল। আমি তো এখনো এখানেই আছি রাফসান ভাইয়া, কোথায় খুঁজছিস আমাকে? সবাই চমকে উপরে তাকালো। ছাদের কার্নিসে পা ঝুলিয়ে বসে আছে আরমান। তার এক হাতে একটা রিভলভার আর অন্য হাতে একটা রিমোট কন্ট্রোল। তার চেহারায় সেই বিকৃত ভয়ঙ্কর হাসি। কি ভেবেছিলি আমি তোদের পাতা ফাঁদে পা দেব? আমি তো তোদের নিজের ফাঁদে ফেলেছি। আরমান রিমোটটা উঁচিয়ে ধরে বলল, এই বাড়ির চারদিকে আমি C4 এক্সপ্লোসিভ লাগিয়ে রেখেছি। এই রিমোটের একটা বোতাম চাপলেই পুরো রহমান বাড়ি ধুলোয় মিশে যাবে। রাফসান রিভলভার বের করে আরমানের দিকে তাক করে বলল, রিমোটটা নিচে ফেল আরমান, তোর বাঁচার কোনো রাস্তা নেই। আরমান হাসতে হাসতে বলল,
আমি তো বাঁচতে আসিনি ভাইয়া, আমি এসেছি তোদের শেষ করতে। কিন্তু তার আগে আরমান হঠাৎ নুরির দিকে আঙুল তাক করল। ওই মায়াবতীকে আমার চাই, ওকে আমার হাতে তুলে দে, আমি তোদের সবাইকে ছেড়ে দেব। নুরি ভয়ে এক পা পিছিয়ে গেল। রায়হান নুরির সামনে দাঁড়িয়ে তাকে আড়াল করে বলল, তুই যদি ওর দিকে একটা আঙুলও তুলিস, আমি তোর হাত কেটে ফেলব। আরমান বিকৃত হেসে বলল, তবে তাই হোক, একসাথেই মরি সবাই। আরমান তার আঙুল রিমোটের বোতামের দিকে নিয়ে যেতে লাগল। সবার চোখের সামনে মৃত্যু যেন হাতছানি দিচ্ছে। ঠিক সেই মুহূর্তে দাঁড়াম! একটা গুলির শব্দে পুরো চারপাশ কেঁপে উঠল।